সুপ্রিয় দর্শক, আমরা জানি বৃহত্তর খুলনা অঞ্চল মাছ চাষের জন্য একটি সমৃদ্ধ এলাকা। যদিও নানা ধরনের মাছের চাষ করা হয়, তবে প্রধানত এই অঞ্চলে চাষ করা হয় চিংড়ির। বাগদা চিংড়ি, গলদা চিংড়ি এই অঞ্চলের কৃষকরা চাষ করেন। তারা কেউ কেউ উন্নত পন্থা অনুসরণ করেন, কেউ কেউ ঘের পদ্ধতিতে সনাতন পদ্ধতি অনুসরণ করে মাছের চাষ করেন। ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য কিন্তু মাছ চাষ করা, বিশেষ করে চিংড়ি চাষ করা কঠিন একটি বিষয়। কারণ চিংড়ি চাষ করতে গেলে একদিকে যেমন মূলধন বেশি লাগে, আর প্রযুক্তি জ্ঞানও কিন্তু অনেক ভালো লাগে। কিন্তু দেখা যায় তাদের মূলধনের স্বল্পতার কারণে এবং প্রযুক্তি জ্ঞানের সীমাবদ্ধতার কারণে অনেক সময় ভালো করে তারা মাছের চাষ করতে পারেন না, যে কারণে তাদের জমিতে উৎপাদনশীলতা তুলনামূলকভাবে অনেক কম। সম্প্রতি সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট, যেটি মৎস্য অধিদপ্তর পরিচালনা করে থাকেন, সেই প্রকল্পের আওতায় ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষকে সম্প্রসারণ করার চেষ্টা করা হচ্ছে। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে আধুনিক জ্ঞান প্রযুক্তিকে কিভাবে খামারিদের মাঝে দেওয়া যায় এবং কিভাবে বর্তমান উৎপাদনশীলতার সাথে সাথে অধিকতর উৎপাদনশীলতা নিশ্চিত করা যায়। আমরা আজকে খুলনার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের সফল ঘটনা প্রত্যক্ষ করেছি এবং দেখেছি কিভাবে ক্লাস্টার পদ্ধতির মাধ্যমে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা তাদের উৎপাদনশীলতাকে বাড়াতে পেরেছেন এবং বাগদা চিংড়ি বা গলদা চিংড়ি উভয় ক্ষেত্রেই সফলতা অর্জন করেছেন। অনুষ্ঠানের এই পর্যায়ে দেখুন এই বিষয় নিয়ে একটি তথ্যচিত্র। চিংড়ি চাষের এক সমৃদ্ধ এলাকা হচ্ছে বৃহত্তর খুলনা জেলা। খুলনার বিভিন্ন জেলা এবং উপজেলায় ঘের পদ্ধতিতে অনেকদিন থেকেই উদ্যোক্তা কৃষকেরা চিংড়ি চাষ করে থাকেন। ঘের পদ্ধতিতে চিংড়ি চাষের অনেক সুবিধা আছে। বিশেষ করে এখানে অল্প ব্যবস্থাপনাতেই চমৎকার চিংড়ি পাওয়া যায়। এখানে কৃষকেরা সাধারণত বাগদা চিংড়ি এবং গলদা চিংড়ি চাষ করে থাকেন। কিন্তু গত কয়েক বছরে চিংড়ি চাষের ক্ষেত্রে নানা সমস্যা সৃষ্টি হয়েছে। বিশেষত জলবায়ু পরিবর্তনের কারণে অনিয়মিত বৃষ্টি, লবণাক্ততা বৃদ্ধি এবং নদীর নাব্যতা কমে যাওয়ায় চিংড়ি চাষের জন্য অনুকূল পরিবেশ আর থাকেনি। একসময় সারা দেশে 2,73,000 হেক্টর জমিতে চিংড়ি চাষ হতো। বর্তমানে সেখানে 2,63,000 হেক্টর জমিতে চিংড়ি চাষ করা হয়। এই পরিস্থিতিতে 2013 সালে ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ করার চেষ্টা নেওয়া হয়। মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মকর্তাগণ বিভিন্ন জায়গাতে এই পদ্ধতি প্রয়োগ করার চেষ্টা করেন। ডুমুরিয়া উপজেলার বড়ডাঙ্গা এলাকার ক্লাস্টার ভিত্তিক চাষ চলছে অনেক দিন থেকেই। আগে মাত্র 5 জন থেকে শুরু হয়েছিল ক্লাস্টার ভিত্তিক চাষাবাদ। এখন সেখানে 228 জন কৃষক যুক্ত। পুরো বিল এখন ক্লাস্টার পদ্ধতির চাষাবাদের আওতায়। এখানকার একজন উদ্যোক্তা, আমরা তার কাছ থেকে তার এলাকার গল্প শুনলাম। আমাদের সাথে আছেন সুজিত মণ্ডল, যিনি এই অঞ্চলের একজন অগ্রসর কৃষক এবং অনেকদিন থেকেই তিনি এই আধুনিক পন্থায় চাষাবাদ শুরু করেছেন চিংড়ি চাষের ক্ষেত্রে। আমরা তার কাছ থেকে একটু শুনি, সুজিত মণ্ডলের কাছ থেকে। আচ্ছা সুজিত মণ্ডল, আপনি কবে থেকে আধুনিক পন্থায় চিংড়ি চাষ শুরু করলেন? আমরা 2013 থেকে আধুনিক পদ্ধতি চাষ শুরু করছি। কয়জন ছিলেন তখন? সে সময় আমরা 5 জন শুরু করছি। তারপরে আপনারা এখন কি কয়জন চাষ করছেন? এখন অনেক, এখন আমাদের আছে প্রায় 378 জন চাষি এই বিলে আছে। আশেপাশে আচ্ছা, কি কেন এই যে আপনি প্রথমে 5 জন শুরু করলেন, তারপরে এখন অনেক হলো, কেন, কি পরিবর্তনটা হলো? আমরা আগে যে সময় চাষ করতাম খুব সাধারণভাবে চাষ করতাম, সে সময় আমাদের ঘেরে গভীরতা ছিল না, তারপরে সম্পূরক খাবার দিতাম না, সে সময় খাবারই ব্যবহার করতাম না। তারপরে আমাদের 13 সাল থেকে আমাদের ওই ডুমুরি উপজেলা মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রির পরামর্শে আমরা ঘেরে গভীরতা বাড়াইছি, ঘেরের বেড়ি প্রশস্ত করেছি, পিসের টেস্টের পোনা দিছি, সম্পূরক খাবার দিছি। তার থেকে আমরা 5 জন, প্রথমে 5 জন নেই স্যার আমাদের যে চাষটা করছে তার থেকে সেই 5টা খামারেই অনেক উৎপাদন বেড়ে গেছে। দেখা যাচ্ছে আগে যে সময় আমাদের শতকে গলদা 1.5 থেকে 2 কেজি উৎপাদন হতো, 3 কেজি সর্বোচ্চ, এখন 5 থেকে 6 কেজি উৎপাদন হচ্ছে। গভীরতা বাড়ানোর জন্য
জন্য সম্পূরক খাবার দেওয়ার জন্য উৎপাদনের পরিমাণ অনেক বেড়ে গেছে। আচ্ছা, এমনি এই যে দলগতভাবে আপনারা কাজ করছেন, আপনারা সমিতি গঠন করেছেন, এর মাধ্যমে আপনাদের কি সুবিধা হচ্ছে? সুবিধা হয়েছে যে এই সমিতিটাও আমাদের ডুমুরি উপজেলা মৎস্য কর্মকর্তার মানে উদ্দেশ্য, মানে স্যারে আমাদের করতে বলছিল যাতে আমরা অনেক সুবিধা হবো, তাই এতে আমাদের প্রতি মাসে আমরা 200 টাকা করে সঞ্চয় করছি। এখন আমাদের এই সমিতিতে বর্তমানে 50 লাখ টাকার মতো সঞ্চয় হয়েছে। এতে আমরা চাষিরা যাদের মানে মাছ চাষের সময় খাবার সঠিক মতো দিতে পারে না, আমাদের এর থেকে খাবার দিচ্ছি যাতে বছরের শেষে তারা মাছ বিক্রি করে আমাদের খাবার, যদি কারো টাকার দরকার পড়ে তারা ওই সমিতি থেকে দিচ্ছে। তাহলে এখন আপনি কি মনে করেন যে আপনাদের এই কাজটা পরিচালনা করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে না? না, ক্যাপিটালেরও সমস্যা হচ্ছে না, বুদ্ধিবারও অসুবিধা হচ্ছে না। আচ্ছা, খুব ভালো কথা। আমরা চাই যে আপনারা এটা ভালোভাবে করেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাদের ধন্যবাদ। ডুমুরি উপজেলার বড়ডাঙ্গা এলাকার এই ক্লাস্টারটি আসলেই অনেক সফল, যেখানে প্রতি ডেসিমেলে এক সময় 1 কেজির বেশি চিংড়ি পাওয়া যেত না, সেখানে এখন 3 কেজি 3.5 কেজি পর্যন্ত চিংড়ি পাওয়া যাচ্ছে, যে কারণে উদ্যোক্তাদের জীবনমান উন্নত হয়েছে। তারা নিজেদেরকে সংগঠিত রাখতে নিয়মিত সভা করছেন, নিজেরা সঞ্চয় তৈরি করছেন, ঘের পরিচালনার ক্ষেত্রে নানা রকমের সিদ্ধান্ত গ্রহণ করছেন। বিশেষ করে খাদ্য, পোনা এবং অন্যান্য বিষয়গুলো তারা একসাথে সংগ্রহ করে থাকেন, যাতে সংগ্রহ খরচ কম হয় এবং এর ফলে তারা আগের তুলনায় অনেক বেশি লাভবান। তাছাড়া তারা তাদের উৎপাদিত মাছ বিক্রির ক্ষেত্রেও একসাথেই করে থাকেন। একসাথে পোনা সংগ্রহ, খাদ্য সংগ্রহ এবং একসাথে মাছ বিক্রি, সেইটি তাদের জীবনমান উন্নত করার ক্ষেত্রে বা অধিক মুনাফা অর্জন করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। একই ধরনের একটি ক্লাস্টার হচ্ছে বৈঠাহারা চিংড়ি চাষি ক্লাস্টার। এখানে জমির পরিমাণ 4.94 হেক্টর এবং 25 জন উদ্যোক্তা কৃষক এখানে যুক্ত আছেন। তারা বাগদা চাষ করে থাকেন। তাদের কাছ থেকেও কিন্তু আমরা একই ধরনের চিত্র পাই। আসুন শোনা যাক সেখানকার কয়েকজন উদ্যোক্তার কথা। আমরা আগে যেভাবে ঘের করতাম, পানির গভীরতা ছিল না, ফাড়িগুলো চওড়া ছিল না, বৃষ্টিতে তলায় যেত, তখন আমরা এই ফিশারি প্রজেক্টের মানে অনুসরণ হয়ে স্যারদের পরামর্শ নেওয়ার পরে ওনারা আমাদের উদ্যোক্তা করে এবং আমাদের ট্রেনিং করার পরে আমরা গভীরতাটা করেছি এবং বাউল সিকিউরিটি করেছি। কিন্তু আগে কিন্তু আমরা বাউল সিকিউরিটি করতাম না, তার কারণে আমাদের অন্য দিক থেকে সাপ, ব্যাঙ, কুচে এগুলো এসে আমাদের মাছগুলো ধরে খেয়ে নিত এবং আমরা উন্নত মানের ফোনা ছাড়তাম না। যে কোনো ফোনা বাজারে আসলে আমরা কিন্তু সেটা ছেড়ে দিতাম। এখন কিন্তু আমরা উন্নত জাতের ফোনা ছাড়ছি, যাতে ভাইরাস মুক্ত ফোনা। তো আমরা এখন অনেক লাভবান হচ্ছে এতে। আমি এখানে 25 জন সদস্য নিয়ে এই ক্লাস্টারটা গঠন করেছি। এখানে 25 জন সদস্য সবাই অ্যাক্টিভ, আমাদের সহযোগিতা করেছে এবং মৎস্য অফিসার স্যারেরা যে পরামর্শগুলো দিয়েছে সেই পরামর্শ মাফিক তারা প্রত্যেকে কাজ করেছে। এখানে আমরা 25 জন সবাই মিলে এই বায়োসিকিউরিটি মেনটেন করেছি। আমরা 7 জন মহিলা সদস্য আছে, আমরা সবাই 7 জন একসঙ্গে মিলে, আমাদের এখানে জমি আছে, আমরা সবাই একসঙ্গে খাবার দাবার দেই, উৎপাদন বাড়াই। মাছ বিক্রির সময় আমাদের এই সদস্যরা কিংবা আমাদের বাড়ির হাজব্যান্ডরা আসে, তারা দেখাশুনো করে। আমাদের একা কাজ করতে গেলে অনেক সমস্যা হয়, আমরা সমিতির মাধ্যমে সবাই একসঙ্গে কাজ করতে আমাদের খুব সুবিধা হয়, সবাই একসঙ্গে মিলেমিশে আমরা কাজ করি। আমার হাতে রয়েছে এটা খামারের রেকর্ড বই বা তথ্য সংরক্ষণ বই। এটা আমাদের ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষের ক্ষেত্রে আমাদের আরেকটা লক্ষ্য ছিল যে আমরা ট্রেসেবিলিটি নিশ্চিত করব। খামারের প্রোডাকশনে যাওয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত, ভোক্তা পর্যন্ত পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমার সমস্ত রেকর্ড সংরক্ষিত থাকবে এবং এর মধ্য দিয়ে আমি বিশ্ববাজারে আমি ট্রেসেবিলিটি নিশ্চিত করছি সেটা দেখাতে পারবো। এই উদ্দেশ্যে আমার ক্লাস্টারের প্রত্যেকটা খামারে একটা ক্লাস্টারের 25টা ঘেরে 25 জন চাষির জন্য 25টা রেকর্ড বই রয়েছে। এই রেকর্ড বইয়ে একেবারে প্রথম ক্রয় থেকে শুরু করে সব কিছুই এর মধ্যে ধারাবাহিকভাবে লিপিবদ্ধ থাকবে। সরকারের মৎস্য অধিদপ্তর এই কার্যক্রম তদারক করছে। অধিদপ্তরের সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় এই কার্যক্রমগুলো চলছে। বর্তমান সময়ে এসে এখন পর্যন্ত 300 ক্লাস্টার গড়ে উঠেছে, যেখানে কৃষকের সংখ্যা 7,500 জন এবং 6,100 একর জমি এর আওতার ভেতরে রয়েছে। এই প্রকল্পের উপপ্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রি জানালেন এই কার্যক্রম বিষয়ে।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, গোপালগঞ্জ এটি চিংড়ি চাষের জন্য অত্যন্ত উপযোগী এবং সম্ভাবনাময়। আমরা যদি আমাদের চিংড়ি সেক্টরটাকে আমরা যদি প্রযুক্তি নির্ভর আধুনিক চাষাবাদে আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের উৎপাদন সহজেই দ্বিগুণ বা তারও বেশি বৃদ্ধি করা সম্ভব। এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য মৎস্য অধিদপ্তরের সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট ক্লাস্টার ফার্মিংয়ের মাধ্যমে চিংড়ি চাষ সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পের এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের উপকূলীয় অঞ্চলের চিংড়ি ঘেরগুলোতে এদের অবকাঠামো খুবই দুর্বল, ঘেরের পানির গভীরতা মাত্র 1 থেকে 2 ফুট, এখনও চাষিরা সনাতন পদ্ধতিতে চাষাবাদ করছেন। জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন রোগবালাইয়ের সংক্রমণ ঘটছে, যার ফলে আমরা উৎপাদন কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারছি না। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য এবং উৎপাদন বৃদ্ধি করার জন্য সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট থেকে চিংড়ি ক্লাস্টার ফার্মিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এখানে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথমত, চিংড়ির ঘেরের অবকাঠামো উন্নয়নের জন্য মাটি কেটে ঘেরের পানির গভীরতা বৃদ্ধি করা হচ্ছে, পাড় মেরামত করা হচ্ছে, পাড় শক্তিশালী এবং মজবুত করা হচ্ছে এবং এখানে জৈব নিরাপত্তা অনুসরণ করা হচ্ছে। এখানে ভাইরাসমুক্ত SPF পোনা ব্যবহার করা হচ্ছে এবং এখানে ভালো মানের সম্পূরক খাবার ব্যবহার করা হচ্ছে। এছাড়া চাষিরা একই পদ্ধতির চাষাবাদ অনুসরণ করছে, সনাতন পদ্ধতির পরিবর্তে উন্নত সনাতন পদ্ধতি অনুসরণ করছে, যার ফলে এই চিংড়ি উৎপাদন দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পাচ্ছে। 7,500 চাষিদের নিয়ে আমরা কাজ করছি। এটি পাইলটিং আকারে। এই প্রযুক্তিটি যাতে দেখে দেখে অন্যান্য চাষিরা উৎসাহিত হতে পারে, এই জন্য চাষিদেরকে আমরা এই আধুনিক পদ্ধতির চাষ সম্প্রসারণে লক্ষ্যে আমরা সহায়তা হিসেবে আমরা তাদের চিংড়ির পোনা, খাদ্য, আমরা প্রিবায়োটিক, প্রোবায়োটিক ইত্যাদি ক্রয়ের জন্য আমরা গ্রান্ট হিসাবে আমরা তাদেরকে অর্থ সহায়তা দিচ্ছি, যাতে করে তারা আধুনিক পদ্ধতি অনুসরণ করে উৎপাদন বাড়াতে পারে এবং এটি দেখা দেখি উপকূলীয় অঞ্চলে সমস্ত অঞ্চলে এই ক্লাস্টার পদ্ধতি সম্প্রসারণ করতে পারে। এটি যদি সম্ভব হয় তাহলে আমাদের চিংড়ি সেক্টরে একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং এর ফলে এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে একটি বিরাট ইতিবাচক পরিবর্তন আসবে এবং উপকূলীয় অঞ্চলের যে জলবায়ু পরিবর্তনজনিত যে অভিঘাত মোকাবেলা, এটি আমাদের চাষিরা মোকাবেলা করে তারা অর্থনৈতিকভাবে দেশকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে বলে আমি মনে করি। চিংড়ি চাষের ক্ষেত্রে এখানে বড় একটি সমস্যা ছিল রোগমুক্ত পোনা সরবরাহ। পোনার কারণে অনেক জায়গাতেই রোগ হতো এবং যে কারণে চিংড়ি চাষ লাভজনক ছিল না। রোগমুক্ত পোনা তৈরি করার জন্য এখানে কিছু হ্যাচারিকে বেছে নেওয়া হয়েছে এবং তাদের কাছ থেকে রোগমুক্ত পোনা নিশ্চিত করা হয়েছে। এর জন্য প্রকল্পের তরফ থেকে তাদেরকে সহযোগিতা করা হয়। তাদের পোনাকে PCR টেস্ট করেই খামার পর্যায়ে পাঠানো হয়, যে কারণে এই খামারগুলো আগের তুলনায় অনেক বেশি লাভজনক। আরেকটি বড় বিষয় হচ্ছে সমস্ত কৃষকদেরকে একটি ডাটাবেজের আওতায় নিয়ে আসা হয়েছে। বিভিন্ন পর্যায় থেকে তথ্য সংগ্রহ করা হয়। প্রথমত নিবন্ধন করা হয় খামারিদের তথ্য, পরবর্তীতে তারা বিভিন্ন পর্যায়ে যে কাজগুলো করছেন সেই তথ্য। এই তথ্য সংরক্ষণ করার জন্য তাদেরকে একটি তথ্য বই দেওয়া হয়েছে। এই বইয়ের ভেতরে প্রত্যেক খামারি তাদের প্রয়োজনীয় তথ্যগুলোকে লিপিবদ্ধ করে রাখেন এবং পরবর্তীতে সেগুলো ডাটাবেজের ভেতরে যুক্ত হয়ে যায়। এই তথ্য রাখার মূল উদ্দেশ্য হচ্ছে ভোক্তা পর্যায় পর্যন্ত একটি সঠিক ট্রেসেবিলিটি নিশ্চিত করা। এই তথ্য একদিকে যেমন খামারিরা রাখছেন, একইভাবে এই তথ্য চলে যাচ্ছে বিক্রেতার কাছেও। বিশেষ করে আড়তে যারা তাদের মাছ ক্রয় করেন তারাও একই তথ্য নিয়ে নেন। এই খামারিরা যখন মাছ বিক্রি করেন তখন তাদের তথ্য আড়তে সংরক্ষিত থাকে, আবার প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রেও এই সমস্ত তথ্য সংরক্ষিত থাকে। প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে যখন এই মাছ প্রক্রিয়াজাত হয়ে বিক্রির জন্য প্রস্তুত হয় তখন একটি QR কোড তৈরি হয়ে যায় এবং এই কোড থেকেই কিন্তু সমস্ত তথ্য সামনে চলে আসে। অর্থাৎ আমরা যেটা চাইছি বর্তমান সময়ে উন্নত মানের চিংড়ি উৎপাদন করা এবং সেই চিংড়িকে বিদেশে রপ্তানি করা, তার জন্য সমুদয় পেছনের কাজ সম্পন্ন হচ্ছে এই প্রকল্পের আওতায়। আমরা এই বিষয়ে জানলাম মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হকের নিকট থেকে।
চিংড়ি আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের একটা অন্যতম জায়গা এবং সরকারের পক্ষ থেকে যখনই কোনো পণ্য এক্সপোর্ট করা হয় বা ভোক্তার কাছে যায় তার ট্রেসেবিলিটিটা এনশিওর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে বাংলাদেশে চিংড়ি খামারের সংখ্যা এত বেশি যেটা এককভাবে প্রত্যেকটা খামারের ট্রেস ব্যাক করা অত্যন্ত কঠিন। সেই আলোকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আলোচনা করে এই ক্লাস্টার ফার্মিংয়ের উদ্যোগ আমরা নেই, যাতে একটা গ্রুপে চাষিদের আমরা আমাদের নিয়ন্ত্রণ বা দেখভালের মধ্যে রাখতে পারি। পাশাপাশি সবচেয়ে বড় বিষয় চাষিদের ক্ষেত্রে যেটা ছোট্ট একজন চাষি, প্রান্তিক চাষির পক্ষে যে বার্গেনিং করা, তার মার্কেটে জায়গাটা, তার পণ্য ক্রয়, তার উৎপাদিত পণ্য বিক্রয়, এককভাবে তার মার্কেটে যে শক্তিটা থাকে, ক্লাস্টার ফার্মিং করে আমরা যেটা দেখেছি সেটা যৌথভাবে পোনা ক্রয়, খাদ্য ক্রয় এবং মাছ বিক্রির ক্ষেত্রে সে বেশি শক্তিশালী বাজার। এই একটা বিষয়। আর যে আমরা বায়োসিকিউরিটির কথা বলি, চিংড়ির সবচেয়ে বড় ক্রাইসিস যে বাংলাদেশে ভাইরাসের আক্রমণ, সেটা কিন্তু আমরা রোধ করতে পারছি এবং চাষি লাভবান হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে স্বল্প ব্যয়ে 3 গুণেরও বেশি উৎপাদন নিশ্চিত করা গেছে, যা বাংলাদেশের একটা স্বপ্নের জায়গা চাষিদের জন্য। আমি যেটা মনে করি এর ফলাফল হিসাবে আমরা এই দক্ষিণ বাংলায় আমরা যেটা দেখব যে একটা সমৃদ্ধ জনপদ চিংড়িকে কেন্দ্র করে আবারও আসবে। আমরা জানি যে আমাদের দেশে অনেক সম্ভাবনা আছে। সম্ভাবনার সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সীমিত জমি থেকে অধিক পরিমাণ উৎপাদনশীলতা নিশ্চিত করা। ক্লাস্টার পদ্ধতিতে মাছ চাষ করার কারণে এখানে সনাতন পদ্ধতিকে একটু আধুনিক করা হয়েছে এবং আগে যেখানে প্রতি হেক্টর জমিতে 300 কেজি করে মাছ উৎপাদিত হতো, এখন সেখানে 1000 কেজি পর্যন্ত মাছ উৎপাদন হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এরকমভাবে যদি আমরা মাছ উৎপাদন করতে পারি বা চিংড়ি উৎপাদন করতে পারি, তাহলে অল্প জমিতেই আমরা অনেক বেশি পরিমাণ উৎপাদন নিশ্চিত করতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উন্নত সনাতন পদ্ধতির কারণে এখানে যে অর্গ্যানিক পদ্ধতিতে বা আধুনিক পদ্ধতিতে মাছ চাষ হচ্ছে, সেই মাছ বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে সমস্ত বাধা নিশ্চয়ই অপসারিত হয়ে যাবে। আমরা চাইব এরকমভাবেই আমাদের এই সেক্টরটি সমৃদ্ধ হবে এবং আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। আমরা জানি যে জ্ঞান আছে, প্রযুক্তি আছে এবং সেগুলো সঠিক ব্যবহার করা হলে অবশ্যই উৎপাদনশীলতা বাড়বে। এখানে আমরা জানি যে ঘেরগুলো আগে ছিল সেগুলো স্বল্প গভীর ছিল, যে কারণে এখানে উৎপাদনশীলতা কম ছিল। এখানে বায়োসিকিউরিটি ছিল না, এখানে পোনার যে গুণগত মান সেটি রক্ষা করা হতো না। একই সাথে এখানে প্রোবায়োটিক উপাদানের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। সবগুলোকে সমন্বিতভাবে অ্যাড্রেস করা হয়েছে যাতে কৃষক ভাইরা আধুনিক জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিকে অনুসরণ করে নিজেদের খামারের উৎপাদনশীলতা বাড়াতে পারেন। উদাহরণও কিন্তু চমৎকার, কারণ আমরা দেখতে পেয়েছি যেখানে প্রতি শতকে 1 কেজিও উৎপাদন হতো না, সেখানে কোথাও কোথাও 3 কেজি, কোথাও কোথাও 6 কেজি পর্যন্ত মাছের উৎপাদন হচ্ছে। আর মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা যেটা বলছেন যে তারা চান প্রতি হেক্টরে 1 টন করে উৎপাদনশীলতা নিশ্চিত করতে। আর সেটি যদি করা যায় তাহলে অবশ্যই চিংড়ি মাছের উৎপাদন আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। আর তাহলে আমরা এটি রপ্তানি করে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, তেমনি লক্ষ লক্ষ যে উদ্যোক্তা আছেন তাদের জীবনমানও কিন্তু উন্নত হবে এবং এর মধ্য দিয়েই আমরা সমৃদ্ধির দিকে এগিয়ে যাব। আজ এ পর্যন্তই। সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।